নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা, সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। এবং শুরুতেই আজকে দেশের নবগঠিত যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে ঠিক কি হলো সেই বিষয়ে জানাবো। কৃষি পণ্য বিক্রয় কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র। পাশাপাশি করোনা মোকাবিলার পরিকাঠামোর জন্য বরাদ্দ করা হলো 23,000 কোটি টাকা। বৃহস্পতিবার নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে নেওয়া হলো গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের পর প্রথম ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার বিজেপি কেন্দ্রের মসনদে বসার পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথম রদবদল। বুধবারই বড়সড় রদবদল করা হয়েছে মন্ত্রিসভায়। বুধবারই বন্টন হয়েছে নতুন কেন্দ্রীয় মন্ত্রীদের দফতরও। আর বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে নেওয়া হলো কৃষি পণ্য বিক্রয় কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত। বৈঠক শেষে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং तोमर। और विशेष रूप से जो बात कही जाती थी कि एपीएमसी खत्म हो जाएंगी, एपीएमसी खत्म नहीं होंगी। कृषि कानून लागू होने के बाद भी कृषि उपज मंडी को करोड़ों रुपए का साधन भारत सरकार की ओर से इस इंफ्रास्ट्रक्चर फंड में से उपलब्ध कराया जाएगा। অতিমারি মোকাবিলায় পরিকাঠামোর জন্য বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামোর জন্য বরাদ্দ করা হয়েছে 23,000 কোটি টাকা। এর মধ্যে 15,000 কোটি টাকা কেন্দ্র ও 8,000 কোটি টাকা রাজ্য দেবে বলেও জানিয়েছেন তিনি। पैकेज 2 में कुल मिला के 23,123 करोड़ रुपीस 23,000 करोड़ रुपीस का एक पैकेज है। ये पैकेज में कुल मिला के केंद्र सरकार और राज्य सरकार दोनों साथ में मिलके उसका इम्प्लीमेंटेशन करेंगे और ये पैसा स्टेट को दिया जाएगा। নারকেল চাষিদের সহায়তাতেও উদ্যোগী হচ্ছে নরেন্দ্র মোদী সরকার। নারকেল উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী আধিকারিক একজন কৃষককেই করার সিদ্ধান্ত বৃহস্পতিবার নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত হয়েছে। দেশে কৃষাণ মান্ডিগুলোকে তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ ছিল কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনকারী কৃষক ও বিরোধীদের। কৃষি পণ্য বিক্রয় কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করে আন্দোলনকারী কৃষক বিশেষত বিরোধীদের অভিযোগের জবাব কেন্দ্রীয় সরকার দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। মন্ত্রিসভার প্রথম যে সিদ্ধান্ত হলো, সেখানে কৃষি পরিকাঠামোকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো। কৃষি মান্ডি রক্ষায় বড় পদক্ষেপ করা হলো। 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো শুধুমাত্র পরিকাঠামো উন্নয়নের জন্য। এবং এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর। আমরা যাব ওর কাছে, কিন্তু তার আগে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মোদির নজরে কৃষি পরিকাঠামো, কৃষি মান্ডি রক্ষায় বড় পদক্ষেপ করা হলো। 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো শুধুমাত্র পরিকাঠামোর উন্নয়নের জন্য। দেশ জুড়ে কৃষক আন্দোলনে উত্তাল হতে দেখেছি আমরা। সিংহু বর্ডার দিনের পর দিন কার্যত রণক্ষেত্রের চেহারা নিতে দেখেছি। এবং সেই জায়গা থেকে কোথাও কি কৃষক বিক্ষোভ প্রশমিত করতেই এই পদক্ষেপ? প্রশ্ন উঠছে, কারণ মন্ত্রিসভার প্রথম যে বৈঠক হলো, সেই বৈঠকেই কৃষি পরিকাঠামোর দিকেই নজর দেওয়া হলো। আমরা এই নিয়েই জানবো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সিনিয়র নিউজ এডিটর অনির্বাণ। অনির্বাণ, প্রথমেই জানতে চাইবো, আমরা দেখেছি দিনের পর দিন সিংহু বর্ডার থেকে আরম্ভ করে দিল্লিতে ঢোকার 4টি সীমানা উত্তপ্ত হতে, কার্যত রণক্ষেত্রের চেহারা নিতে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে। কৃষকদের সেই বিক্ষোভ প্রশমনের জন্যই কি প্রথম সিদ্ধান্তই কৃষকেরা? শুধু বিক্ষোভ প্রশমন বলবো না সমাদৃতা, এক কথা যদি বলি আমরা, বিক্ষোভ প্রশমন নয়, 3টে কৃষি বিলকে নিয়ে যে মূল আপত্তি এবং প্রচারের জায়গা, সেই প্রচারের অস্ত্রটাকেই কোথাও ভোঁতা করে দিতে
1 লক্ষ কোটি টাকা যদি কিষাণ মান্ডি তৈরি করতে, অর্থাৎ কৃষি পরিকাঠামো তৈরি করতে এবং কিষাণ মান্ডির সঙ্গে অন্যান্য আর যা যা প্রয়োজন সেখানে রাস্তাও হতে পারে। গ্রামের ক্ষেত্রে কিষাণ মান্ডি পর্যন্ত আসার রাস্তাটা লাস্ট মাইলস যদি কাঁচা রাস্তা হয় তাহলে সেটাকে পাকা করার খরচটাও আসলে কৃষি পরিকাঠামোরই খরচ। ঠিক এইভাবে বিষয়টাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ অন্তত একটা জিনিস স্পষ্ট করে দেবে যে নরেন্দ্র মোদী সরকার ঠিক যেমনটা অভিযোগ করছেন বিরোধীরা বা এই কৃষক সংগঠনগুলি, 40টি কৃষক সংগঠন যাদের ডাকে এই আন্দোলনটা চলছে, যে আসলে দেশের কিষাণ মান্ডিগুলোর যে ব্যবস্থা, এপিএমসি অর্থাৎ এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি, যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রিত বাজার সমিতি নামে চিনি, সেগুলোকে তুলে দেওয়া এবং তুলে দেওয়ার পর আসলে কৃষকদের সঙ্গে বাজারের যে লেনদেন তাতে সরকারের কোনো ভূমিকা না রেখে পুরোটাই বেসরকারি বৃহৎ মালিকানার পুঁজির হাতে তুলে দেওয়া, এই যে দুটি মূল অভিযোগ সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগটা কিন্তু ভোতা হয়ে যায় যদি সরকার তার নিজের ব্যবস্থাপনায় থাকা কিষাণ মান্ডি বা নিয়ন্ত্রিত বাজার সমিতির পরিকাঠামো উন্নয়নের জন্য এবং সোজাসুজি কথাতে কৃষককে আরও বেশি করে এই বাজার সমিতিগুলিতে এসে নিজেদের ফসল বিক্রি করবার জন্য পরিকাঠামোকে উন্নত করতে 1 লক্ষ কোটি টাকা খরচা করে। 1-2 কোটি টাকা নয়, 1 লক্ষ কোটি টাকা দেশ জুড়ে সমাদৃতা। ফলে এক কথা যেটা বললাম, প্রচারের অস্ত্রটাই ভোতা হয়ে যায়। একদমই, অনেক ধন্যবাদ অনির্বাণ। কথা বলছিলাম আমরা অনির্বাণের সঙ্গে। অনির্বাণ যেরকমটা বললো, একই সঙ্গে কিন্তু বিরোধীদেরও জবাব, যারা কৃষি বিল নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা জবাব পেলেন এই নতুন মন্ত্রিসভার প্রথম পদক্ষেপে। আমরা শুনে নেব কি বলেছেন নরেন্দ্র সিং তোমর। इस योजना की हम लोगों ने अवधि बढ़ाने के लिए भी निर्णय किया है। मैं समझता हूँ इस निर्णय से अधिक लोग लाभान्वित होंगे, अधिक इंफ्रास्ट्रक्चर बनेगा और आज इसका दायरा काफ़ी बढ़ गया है। और विशेष रूप से जो बात कही जाती थी कि एपीएमसी ख़त्म हो जाएंगी, एपीएमसी ख़त्म नहीं होंगी। कृषि कानून लागू होने के बाद भी कृषि उपज मंडी को करोड़ों रुपए का साधन भारत सरकार की ओर से इस इंफ्रास्ट्रक्चर फंड में से उपलब्ध कराया जाएगा, जिससे वो सशक्त होंगी, उनके आय के साधन बनेंगे और अधिक किसानों के लिए वो उपयोग में आ सकेगी। प्रमुख रूप से मुझे इस अवसर पर इतना ही कहना था। আজ পাশাপাশি নজর রাখবো কেন্দ্রীয় যে নতুন মন্ত্রিসভা, সেখানে অনেকে আজকে শপথ নিলেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শপথ নিলেন না, দায়িত্বভার বুঝে নিলেন। শপথ তারা গতকালই নিয়েছেন, দায়িত্বভার বুঝে নিলেন অনেকেই। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি দায়িত্বভার বুঝে নিয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। শুধু জ্যোতিরাদিত্য সিন্ধিয়াই নয়, অশ্বিনী বৈষ্ণব, অনুরাগ ঠাকুর, কিরণ রিজিজু, মনসুখ মান্ডভিয়া, একের পর এক নাম রয়েছে আর দায়িত্ব বুঝে নেওয়ার তালিকায়। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, প্রথমেই তোমার কাছে জানতে চাইবো, তরুণ তুর্কি যে তারুণ্যে ভরসা রেখেছেন মোদী, সেই তারুণ্যের জোয়ার কার্যত বলা যায়, যারা আজকে দায়িত্ব বুঝে নিলেন, সেই দায়িত্ব বুঝে নেওয়ার মধ্যে দিয়ে ঠিক কি বার্তা উঠে এলো এদের মুখ থেকে? দেখো সমাজটা, প্রথমেই যে কথাটা বলার তা হলো পাখির চোখ 2024, এবং এই 2024-এর জন্য 2021 থেকেই স্ট্র্যাটেজিটা তৈরি করা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, অর্থাৎ 3 বছর আগে থেকেই স্ট্র্যাটেজি যে কোনো ইলেকশনের তৈরি করা, সেইটা নরেন্দ্র মোদী অমিত শাহ জুটির পুরনো স্ট্র্যাটেজি। এবারের স্ট্র্যাটেজি প্রধানত যেটা নেওয়া হয়েছিল, যেটাকে বলা হচ্ছে ইয়াঙ্গিস্তান, তরুণ তুর্কিদেরকে সামনে রেখে এই লড়াইটা, এবং শুধুমাত্র তরুণ তুর্কিদের নয়, বলা হচ্ছে রফতার, এবার গতি আসবে, সরকারে গতি আসবে, কাজের পদ্ধতিতে গতি আসবে, মানসিকতায় গতি আসবে। তুমি দেখতে পাচ্ছ খুব খুব সতর্কভাবে কিছু কিছু মানুষকে রাখা হয়েছে কিছু মেসেজ দেওয়ার জন্য। 35 বছর বয়সী একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বাংলা থেকে তুলে আনা হয়েছে, কোচবিহার থেকে একজন মতুয়া সম্প্রদায়ের মানুষকে এভাবেই তুলে আনা হয়েছে। এইগুলো তো গেল রাজ্যের বিষয়। রাজ্যের বাইরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মাধবরাও সিন্ধিয়ার সুপুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সিভিল এভিয়েশন মিনিস্টার করা হলো। মাধবরাও সিন্ধিয়া একটা সময় গোটা গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে কার্যত ক্যাপ্টেন সাহেব, সচিন পাইলট এবং মাধবরাও সিন্ধিয়ার যে জুটিটা, সেই ক্যাপ্টেন সাহেব এবং মাধব ভায়া, এই যে জুটিটা, তার পরবর্তী জেনারেশনেও কিন্তু এখানে একটি মন্ত্রিত্ব দেওয়া হলো সিভিল এভিয়েশন। পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানের মতন মানুষ, যিনি পেট্রোলিয়াম মিনিস্ট্রি দেখেছিলেন, ওনাকে তুলে এনে শিক্ষামন্ত্রক দেওয়া হলো। প্রধানত যেটা দিল্লি মারফত আমরা খবর পাচ্ছি, 3টে জিনিস নরেন্দ্র মোদী চেয়েছেন। 1, গতি আনতে। 2,
কোনো ধরনের মন্ত্রী কোনো রকম ডিপার্টমেন্টকে আইল্যান্ড অর্থাৎ দ্বীপের মতো মনে করবে না। সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় বজায় থাকবে। প্রধানমন্ত্রী প্রত্যেকটি সিদ্ধান্ত সম্বন্ধে অবগত থাকবেন। প্রত্যেকটি সহকর্মী সহযোদ্ধা প্রত্যেকটি ডিপার্টমেন্টাল ওয়ার্কের সাথে সমন্বয় কাজটা করবে। এবং সে কারণে তুমি দেখতে পেলে যে অমিত শাহর মতন কার্যত নাম্বার 2 ইন দ্য ক্যাবিনেট, অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সমন্বয় এবং সমবায় মন্ত্রী অর্থাৎ মিনিস্ট্রি অফ কোঅপারেশন যেটা করা হয়েছে তার প্রধান করা হলো, তা সেই মন্ত্রিত্ব অমিত শাহকে দেওয়া হলো। সুতরাং বুঝতেই পারছো এবারের মন্ত্রিত্বতে মাল্টিটাস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান। এবারের মন্ত্রিত্ব আরো গতি আসুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান, এবং রেড টেপিজম লাল ফিতের ফাঁস তার থেকে এই নাগপাশ থেকে বেরিয়ে এসে রফতার চান নরেন্দ্র মোদী। একদমই, অনেক ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছিলাম ময়ূকের সঙ্গে। ময়ূক যেরকমটা জানালো যে লাল ফিতের ফাঁস থেকে বেরিয়ে আসুক এবং অবশ্যই উন্নয়ন গতি পাক, সেই কারণেই তারুণ্যে ভরসা মোদীর। মোদী মন্ত্রিসভায় 4 বাঙালি শপথ গ্রহণের পরদিন 3 জন বুঝে নিলেন নিজেদের দায়িত্ব। ধন্যবাদ জানালেন মোদী শাহকে। বাংলার জন্য চমক বই কি, এক মন্ত্রিসভায় 4 বাঙালি মুখ। বাংলার জন্য নিঃসন্দেহে বড় পাওনা। শপথ গ্রহণের পরদিনই দায়িত্ব বুঝে নিলেন 3 মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মোদী মন্ত্রিসভার তরুণতম সদস্য নিশীথ প্রামাণিক। দায়িত্ব নিয়েই তিনি জানান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেখানো পথেই কাজ করবেন তিনি। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তার মন্ত্রিসভায় স্থান পেয়ে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি, ধন্য মনে করছি। এবং সেই সঙ্গে সঙ্গে অমিত শাহজির মতন একজন অভিভাবকের সঙ্গে কাজ করবার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিলেন জন বার্লা। প্রথমবার সাংসদ হয়েই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লা দায়িত্ব নিয়েই ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে। পেশায় চিকিৎসক সুভাষ সরকার পেয়েছেন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। বৃহস্পতিবার দায়িত্ব বুঝে নিলেন তিনিও। যদিও বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেননি কেন্দ্রে মতুয়া মহাসংঘের প্রথম প্রতিনিধি শান্তনু ঠাকুর। রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো কেন্দ্র টুইটার দ্বৈরথের দিকে। আইনি লড়াইয়ে বড় ধাক্কা টুইটারকে কোনো অন্তর্বর্তী সুরক্ষা নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে কেন্দ্র। দিল্লি হাইকোর্টের নির্দেশে ভারতে বেকায়দায় টুইটার। কেন্দ্র যে নরম মনোভাব নেবে না তাও কার্যত পরিষ্কার। দায়িত্ব নিয়ে এই টুইটারকে কড়া বার্তা নতুন তথ্য প্রযুক্তি মন্ত্রীর। আইনি রক্ষা কবচ আগেই গিয়েছিল, এবার হাইকোর্টের আইনি লড়াইয়েও ধাক্কা খেল টুইটার। আইন অনুযায়ী টুইটারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ করতে পারে কেন্দ্র, কারণ ইতিমধ্যেই কেন্দ্রের দেওয়া সময়সীমা পার হয়ে গেছে। কিন্তু টুইটার কেন্দ্রের নির্দেশিকা প্রয়োগ করতে ব্যর্থ। এর আগে 8 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় টুইটার কর্তৃপক্ষ। হাইকোর্টকে টুইটার জানায়, যত দ্রুত সম্ভব উপযুক্ত লোক নিয়োগ করা হবে। তথ্য প্রযুক্তি আইন নিয়ে চরমে ওঠে কেন্দ্র টুইটার সংঘাত। টুইটার কর্তৃপক্ষ নয়া তথ্য প্রযুক্তি আইন বাস্তবায়িত করা নিয়ে লাগাতার টালবাহানা চালিয়ে যাচ্ছিল। ক্ষুব্ধ কেন্দ্র জানিয়ে দেয়, ভারতে ব্যবসা করতে হলে দেশের আইন মানতেই হবে। তারপরও টুইটার কোনো রকম পদক্ষেপ নেয়নি। কেন্দ্রের নির্দেশিকা ছিল চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ, রেসিডেন্ট গ্রিভ্যান্স অফিসার নিয়োগ, নোডাল অফিসার নিয়োগ। প্রাথমিকভাবে অন্তর্বর্তী একজন রেসিডেন্ট গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করা হলেও তার পদত্যাগের পর আর নিয়োগ করেনি টুইটার। এই নিয়ে সংঘাত গড়ায় দিল্লি হাইকোর্টে। হাইকোর্টে নিজেদের কড়া অবস্থান জানিয়ে দেয় কেন্দ্র। কোনোভাবেই দেশের আইন না মানলে ভারতে টুইটারকে ব্যবসা করতে দেওয়া হবে না। দেশ জুড়ে একের পর এক অভিযোগে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে টুইটার। দিল্লি, উত্তরপ্রদেশে একের পর এক এফআইআর, ক্রমশ কোণঠাসা টুইটার জানিয়ে দিল আইন মেনে তারা নিয়োগ করবে। 8 সপ্তাহ সময় চাইল টুইটার। এর মধ্যেই পূর্বসূরির দেখানো পথে টুইটারের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানিয়ে দিলেন নয়া কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি টুইট করেন, দেশের আইনই সবার উপরে, এই আইন মানতেই হবে।
দিল্লি হাইকোর্টের রায়ে এবার বেকায়দায় টুইটার, তবে টুইটার কর্তৃপক্ষকে এফিডেভিট জমা দেওয়ার সুযোগ দিয়েছে দিল্লি হাইকোর্ট। রিপাবলিক বাংলা। এবার করোনা খবরে নজর রাখবো। করোনার নয়া স্ট্রেন ল্যাম্ডা নিয়ে আতঙ্ক বাড়ছে। গবেষকরা বলছেন টিকার প্রতিরোধ ব্যর্থ ল্যাম্ডা ঠেকাতে। গবেষকদের আশঙ্কা, দ্রুত আক্রান্ত দেশগুলোর মধ্যে যাতায়াত বন্ধ না করলে ল্যাম্ডা নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেল্টার সঙ্গে যুঝতেই যখন হিমশিম গবেষকরা, তখন নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে ল্যাম্ডা। এই স্ট্রেনই ডেল্টার থেকেও ভয়ঙ্কর বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ডেল্টার থেকেও ভয়ঙ্কর ল্যাম্ডা। ল্যাম্ডা প্রথম ধরা পড়ে পেরুতে, 4 সপ্তাহে ছড়িয়ে পড়েছে 30টি দেশে। ব্রিটেনেও ল্যাম্ডা আক্রান্ত 6 জন। স্বাভাবিকভাবেই এবার ল্যাম্ডা নিয়ে চিন্তায় চিকিৎসকেরা। কিভাবে ল্যাম্ডার মোকাবিলা করা সম্ভব তা নিয়ে শুরু হয়ে গেছে গবেষণা। আক্রান্তের সংখ্যা বাড়ার আগে এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়া আটকাতে পথ খোঁজার চেষ্টায় চিকিৎসকেরা। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে টিকার প্রতিরোধ ভেঙে ফেলছে ল্যাম্ডা। চীনের করোনা ভ্যাক ল্যাম্ডার ক্ষতি করতে পারছে না, অন্য টিকাও কাজ করবে না বলে আশঙ্কা। যে নতুন ল্যাম্ডা স্ট্রেন আবার নতুন করে সারা বিশ্বের যারা এই কোভিড নিয়ে কাজ করছেন তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এখন আরও গবেষণা, আরও তথ্য দরকার। চলতি যে ভ্যাকসিনগুলো সেগুলো ল্যাম্ডা স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী কিনা। গবেষকরা বলছেন অবিলম্বে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত বন্ধ করতে হবে, না হলে দ্রুত ছড়িয়ে পড়বে ল্যাম্ডা। তারপর ল্যাম্ডা নিয়ন্ত্রণে নতুন করে টিকা নিয়ে গবেষণা প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের। রিপাবলিক বাংলা। 87তে চলে গেলেন হিমাচল প্রদেশের 6 বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। বীরভদ্র সিংয়ের প্রয়াণে 3 দিনের শোক দিবস পালনের ঘোষণা হিমাচল সরকারের। বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন, সুস্থও হয়ে ওঠেন। সোমবার হঠাৎ হার্ট অ্যাটাক। তাকে ভর্তি করা হয় ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনেও দেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার ভোর 4:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিমাচল প্রদেশের 6 বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। হিমাচল প্রদেশের রাজ পরিবারের সদস্য ছিলেন বীরভদ্র সিং। ছিলেন 6 বারের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন কংগ্রেসের রাজ্য সভাপতির পদ সামলেছেন। লোকসভায় 5 বার নির্বাচিত হয়েছেন। সামলেছেন উড়ান, পর্যটন, শিল্প, স্টিল মন্ত্রকের দায়িত্ব। ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকও সামলেছেন। হিমাচল প্রদেশে কংগ্রেসের রাজনৈতিক ভিত্তির অনেকটা জুড়ে ছিলেন বীরভদ্র সিং। 2022-এই বিধানসভা নির্বাচন। তার আগে বীরভদ্রের প্রয়াণে অভিজ্ঞতার জায়গাটা অনেকটা শূন্য হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজপরিবারের সদস্য বীরভদ্রের দেহ নিয়ে যাওয়া হয় সিমলায় তাঁর বাসভবনে। সেখানে তাকে শ্রদ্ধা জানান অগণিত কর্মী সমর্থক। বর্ষিয়ান এই নেতার প্রয়াণে হিমাচল প্রদেশে 3 দিনের শোক দিবসের ঘোষণা করেছে রাজ্য সরকার। রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো মহারাজের খবরে। মহারাজ আর কেউ নন, আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের জন্মদিন বলে কথা, শুভেচ্ছার ঢল তো প্রত্যাশিতই ছিল। বিকেলে তাঁর বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীও। বাংলায় টুইট করলেন সচিন তেন্ডুলকর। সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের 49-এ কার্যত উৎসবের আমেজ। মহারাজের 49-এ পা। দিনটা যতটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের, ততটাই লক্ষ লক্ষ ক্রিকেট অনুরাগীর। সকাল থেকে সেই রাজকীয় আমেজ বেহালা জুড়ে। মহারাজও ছিলেন খোশ মেজাজে। পরিবারের সঙ্গে কাটলেন কেক। বেহালা চৌরাস্তার অফিসে বসে আড্ডা দিলেন অনুরাগীদের সঙ্গে। ভগবান আর ভক্তের সাক্ষাতে বুঝি এমনই আবহ তৈরি হয়, যা দেখা গেল মহারাজ ও তার ভক্তদের আড্ডায়। কেউ এনেছেন কেক, কেউ বিশেষ উপহার। নবদ্বীপ থেকে উপহার নিয়ে হাজির ভক্তরা। সঙ্গে সৌরভের জন্য আঁকা ছবিও এনেছেন। দাদার হাতে সেটুকু তুলে দিতে আকুল ভক্তরা। In these COVID times, you try and stay as quiet as possible, and that's what it is. It's for the people around you rather than you. So people at home have made their preparations to celebrate and everything. তবে শুধু অনুরাগীদের সঙ্গেই নয়, সংবাদ মাধ্যমের সঙ্গেও দিলেন দিদার আড্ডা। যে আড্ডায় কোপা আমেরিকা থেকে উঠে এলো অলিম্পিকের কথাও।
শুভেচ্ছা অলওয়েজ গুড উইশেস যাবে সব এখন ইন্ডিয়া হ্যাজ ম্যাসিভ চান্সেস অফ উইনিং মেডেলস হোপফুলি মেসি নেমার আর এদিকে ইংল্যান্ড ইটালি আমি কাল খেলা দেখেছি পুরো ইংল্যান্ডে ভোর 3টে অবধি after 55 years England are in a Euro final and they look a good team. Brazil Argentina, so it's one of the biggest rivalries in sport. বিসিসিআই সভাপতির সঙ্গে কথোপকথনে কোভিডে ক্রিকেট শুরুর প্রসঙ্গ উঠে এলো। See, cricket is obviously, it started, India is in England now, and we'll have the IPL, the World Cup. So cricket is gone. Cricket doesn't stop and it'll keep going. This year, if again because of COVID, World Cup gets cancelled, so it's a massive loss for the game. সেই জন্য it's been taken to a safer place. দিনভর ছবিটা যদি ভক্তদের হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই তালিকায়। মহারাজের খেলার অনুরাগের কথা বহুবার বলেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সঙ্গেও তার দীর্ঘদিনের সম্পর্ক। জন্মদিনে পৌঁছে গেলেন সৌরভের বেহালার বাড়িতে। বেশ খানিকক্ষণ সময় কাটান সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সঙ্গে। দাদির জন্মদিন আর মাস্টার ব্লাস্টারের শুভেচ্ছা থাকবে না তাই হয় নাকি? শুভেচ্ছা জানালেন তাও আবার বাংলাতে। আমার প্রিয় দাদি, শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি। নিজের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন লক্ষণ। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির 49তম জন্মদিন সেলিব্রেট করতে তার বেহালার বাড়ির নিচে ভক্তরা জমায়েত হয়েছিলেন। কোভিড বিধি মেনেই তারা সৌরভ গাঙ্গুলির হাতে তাদের নিয়ে আসা সামান্য উপহারটুকু তুলে দিয়েছেন। আর মহারাজও একেবারে পারিবারিকভাবেই তার 49তম জন্মদিন পালন করছেন। ভিডিও জার্নালিস্ট প্রসূন বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা।